জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে এই ভিন্ন পর্ষা ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু ব্যত্যয় করছেন এবং আজকে আমি দারুণ উচ্ছ্বসিত, কারণ আজকে আমাদের সাথে কিছু দারুণ মানুষ যুক্ত রয়েছেন এবং এই আয়োজনে কিন্তু আপনিও সাথে সাথে যুক্ত থাকতে পারবেন। অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু আপনি করতে চাইতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্য পৌঁছে দিব আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের। ফলে আর দেরি নয়, এবং আজকে ভীষণ সৃজনশীল, দারুণ, দুর্দান্ত মেধাবী কিছু মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছে এবং এ কারণেই বলছিলাম দর্শক, আমি আজকে খুবই উচ্ছ্বসিত এবং অনার্ড যে তারা আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন সৃজনশীল পরিচালক ও প্রযোজক মোহাম্মদ তাওকির ইসলাম। স্বাগত আপনাকে আর ইউ ফেমাস আয়োজনে। আপনাকে পেয়ে ভালো লাগছে, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি, ভালো আছি, এবং সেটা মাত্রাটা অনেক ভালো এবং অনেক উচ্ছ্বসিত পর্যায়ে। দর্শক, আমাদের সাথে রয়েছেন আরও একজন দুর্দান্ত মানুষ, সৃজনশীল মানুষ, অদিতি রায়, অভিনেত্রী। স্বাগত আপনাকে। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন আরও একজন মানুষ, গুণী মানুষ, চিরঞ্জিত বিশ্বাস, অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। ভালো আছেন? ধন্যবাদ, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি এবং আপনাদেরকে পেয়ে ভালো লাগছে এই কারণে বারবার বলছি যে আপনারা অনেক কিছু নাই, এর মধ্যে অনেক কিছু করে ফেলেছেন। আমরা হয় না যে সারাক্ষণ আমরা ভাগ্যকে, দেশকে, জীবনকে দোষারোপ করি যে আমাদের কিছুই নাই, আমরা অনেক কিছু করতে পারিনি লাইফে, তাই না? এরকম একটা পর্যায়ে থাকে, সবারই থাকে, এবং এই সব আক্ষেপটা কম বেশি সবাই লাইফে বয়ে বেড়ায় যে আসলে কিছুই করতে পারলাম না, আসলে কিছুই হলো না জীবনে। কিন্তু এই হলো নার মধ্যেও যে কিছু করা যায়, এটা আপনারা করে দেখিয়েছেন, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং আমি একটু আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, দর্শক, আজকে আমরা কথা বলতে চাই যে আগামী 14 তারিখে একটি সিনেমা পুরো বাংলাদেশ জুড়ে মুক্তি পেতে যাচ্ছে। সেই সিনেমার নাম হচ্ছে দেলুপি, যেটি দুর্দান্ত একটি কাজ। কেন দুর্দান্ত বলছি, আমি এখন পর্যন্ত দেখিনি, কিন্তু সেটির টিজার দেখে আমার দুর্দান্ত ভালো লেগেছে। যদিও ইতোমধ্যে ঢাকার বাইরে অর্থাৎ খুলনায় এই চলচ্চিত্রের শোটি কয়টি শো হয়েছে? 5 তারিখে প্রিমিয়ার হয়েছে, 7 তারিখ থেকে সেখানে সিনেমা হলে চলছে, পাশাপাশি 10 থেকে 12 মানে আগামীকাল পর্যন্ত শিল্পকলায় চলবে। বেশ কয়েকটি শো ইতিমধ্যে হয়ে গেছে এবং সেটির জন্য আসলে ব্যাপক সাড়াও মিলেছে পুরো বাংলাদেশ জুড়েই, যে তাদের একটা ভিন্ন রকম প্রচারণা এবং ভিন্ন রকম আয়োজনে এই সিনেমার গল্পটি নির্মাণ হয়েছে, সেটি আমরা একটু শুনবো। তবে তার আগে তাওকির ভাই, আমাদের একটা কমন প্রশ্ন থাকে, খুব ছোট করে জানতে চাই, আর ইউ ফেমাস? না ভাই, একদমই না। কেন না? না, আমি তো আসলে ফেমাস না আর কি। ফেমাস তৈরি করেন? ক্যামেরার পিছে যেহেতু কাজ করি, সো সামনে যারা কাজ করে তারা তো আসলে কাজ করতে করতে ফেমাস হয়ে যায়। তো আমি হয়তো সেই পথের একজন সামান্য বাহক, যে কিছু দূর আগায় দিই। অদিতি, এই প্রশ্নটা আপনাকে একটা করি, মানে এই কাজটা করার পরে নিশ্চয়ই সবাই আপনাকে, আপনার এলাকায় সবাই বাহবা দিচ্ছে, সবাই আপনার সাথে ছবিও তুলতে চাচ্ছে নিশ্চয়ই, তাই না? আপনি নিজেকে ফেমাস মনে করেন? আসলে সেইভাবে আমার তো এটা প্রথম কাজ, তো আমারও তো ভালো লাগছে, আমার গ্রামবাসীদেরও ভালো লাগছে। তো এটা মানে ভাষায় বলা যাবে না যে এটা কতটা আনন্দের। আর আমি অতটাও ভাবি না, তারপরেও আমাকে যে তারা এর যোগ্য মনে করেছে, এটাই আমার কাছে অনেক। চিরঞ্জিত, একটু জানতে চাই আপনার কাছে যে আপনি কি নিজেকে ফেমাস মনে করেন, বা আপনি কি ফেমাস? না, আমি নিজেকে এখনো ফেমাস মনে করছি না। আচ্ছা, কারণ এটা আমার প্রথম কাজ, তো আর দর্শকদের কাছে এখনো সবার কাছে পৌঁছায়নি। এটা 14 তারিখে রিলিজ হবে, তো দর্শকদের যদি আমাকে ভালো লাগে তারপর আর কি। আর নিজেকে ফেমাস বলে আমি দাবি করছি না।
আচ্ছা, আপনাদের অনেক বিনয় দেখাচ্ছেন যে আপনারা ফেমাস মনে করছেন না, বাট আমরা এই আয়োজনের মধ্যে দিয়ে প্রতিবার একটা মেসেজ দিতে চাই দর্শকদেরকে যে ফেমাস শব্দটা আমরা একটা রূপক অর্থে বলি, এটা মনে করি আমরা হচ্ছে কাজ, এবং এই কাজটা কোনো না কোনোভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি প্রভাব ফেলে সেটাকে আমরা ফেমাস বলি। এবং ফেমাস বলতে চাই যে আপনার একটা কাজ দেখে যদি আমি হাসি, আপনার একটা কাজ দেখে যদি আমি কান্না করি, আপনার একটা কাজ দেখে যদি আমার মনে ব্যথা লাগে এবং আমার সুখস্মৃতি জাগ্রত হয়, তাহলে এই কাজটা প্রভাব ফেলছে দর্শক হিসেবে আমাকে। ফলে সেই কাজটাই আসলে দিন শেষে তো আমিই বাংলাদেশ, তাই না? আমি দর্শকই হচ্ছে বাংলাদেশ। এই দর্শকের জন্যই তো আপনারা এত কষ্ট করে কাজ করেন বা করেছেন। আমি সেই গল্পগুলো জানতে চাইবো। তার আগে দর্শকদেরকে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মূলত এই সিনেমার শুটিংটা করা হয়েছে, এবং সেই অঞ্চলের বিশেষ একটি জায়গার নামের সাথে মিলিয়েই আপনি ফিকশন আকারে সিনেমাটির নামও দিয়েছেন। একটু নামকরণ এবং এলাকার যে সম্পৃক্ততা সেটি একটু জানতে চাই আপনার কাছ থেকে, তাওকির ভাই। প্রথম কানেকশন হচ্ছে যে আমরা আসলে বন্যাকে কেন্দ্র করে আমরা পাইকগাছার দেলুটি ইউনিয়নে যাই আর কি, ওই বন্যাটা মাথায় রেখে। আচ্ছা, যে 24-এ যখন বন্যা হলো অগাস্টে ফেনী কুমিল্লার দিকে, তখন আমরা পাইকগাছাতে যাই। তো ওই ইউনিয়নটাতেই বন্যাটা হয়েছিল, 13টা গ্রাম ডুবে গিয়েছিল। তো আমরা ওখানেই ওখানে আমাদের মানে খুঁটি গাড়ি, আমরা ওখানে একটা সাইক্লোন শেল্টারে থাকতে শুরু করি। কারণ ফিল্ম মেকার হিসেবে আমাদের মনে হয়েছে যে কোনো পরিস্থিতিতে আমাদের নানান, যেমন গণমাধ্যম তার দায়িত্ব পালন করে, আমরা নানানভাবে ত্রাণ দেই, কমিউনিকেট করি, নানানভাবে সাপোর্ট সিস্টেম হওয়ার চেষ্টা করি। তো ফিল্ম মেকার হিসেবে কন্ট্রিবিউট করার জায়গাটা কোথায়? তখন আমাদের মনে হয়েছে যে আমরা যদি এইটাকে সিনেমার পর্দায় আনতে পারি, তাহলে আসলে হয়তো হলেও আমরা কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো। তো ওই চিন্তা থেকেই আসলে দেলুটিতে যাওয়া, সেখানে থাকতে শুরু করা। মানে এলাকার নাম হচ্ছে দেলুটি। জি জি। তো সেই ইউনিয়নে আমরা কালীনগর কলেজে যে থাকতাম, সেখানেই আমরা থাকতাম। সেইখানকার মানুষদের জীবন এবং সেই সময় আমাদের সরকার পতনের পরবর্তী সময় আর কি, এই সময়টা, এই দুইটাকে উপজীব্য করে ওইখানে বসে তাদের সাথে তাদের জীবন লেখা। এবং সেই তো লেখা থেকে, দেলুটি থেকে সিনেমায় তাহলে এলাকাটার নাম কি হবে? তখন দেলুটি থেকে ইউনিয়নটা হলো দেলুপি। পরে সিনেমা নাম তো একটা দিতে হবে, রাইট? তখন মনে হয়েছে যে আসলে এই অঞ্চলের গল্প, ইউনিয়নটাই তো আসলে আমাদের পৃথিবীটা সিনেমার, ওখান থেকে আসলে নামকরণটা। এবং ওই এলাকাটাতে যাওয়ার পরেই আসলে এই যে গল্পটা, সিনেমার গল্পটা, সেটি আপনি আসলে চিন্তা করেছেন এবং সেটি তৈরি করেছেন। এদের সাথে কানেকশনটা কেমন করে হলো? কেমন করে তাদেরকে চিন্তা করলেন যে তাদেরকে আসলে নিতে হবে? তার আগে আপনার কাছ থেকে শোনার আগে আমি একটু অদিতির কাছ থেকে শুনতে চাই। অদিতি, কেমন করে যুক্ত হলেন এই কাজে? আসলে আমি আমি ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে অভিনয় শিখিয়েছে। তো তারপরে আমার গ্রামেই আমার একটা দিদার যাত্রাপালা আছে, তো ওনার কাছেই দলে থাকতাম। তো সেইভাবে ভাইয়ারা ওই জায়গায় যায়, যাওয়ার পরে ওনারা বলে যে আচ্ছা তুমি কি অভিনয় করো? তো আমি বলি হ্যাঁ করি। তো বলছে তুমি কি এই অভিনয়টা করতে পারবে আমাদের সাথে? তো আমি বললাম হ্যাঁ, পারবো না কেন। তো ওইভাবেই আমি যুক্ত হয়ে যাই এনাদের সাথে। আচ্ছা, আর আপনার গল্পটা কিরকম তাদের সাথে যুক্ত হওয়া? আমার গল্পটা আমার বান্ধবী, আমরা একই সাথে। ও, একই সাথে আপনারা কাজ করেন? আচ্ছা। না, আমি যাত্রায় কাজ করি না। আপনি যাত্রায়? আমি এমনি মঞ্চ নাটক করি। মঞ্চ নাটক করেন, আচ্ছা জি। তারপরে ও জানতো, এর সাথে আগে ভাইদের পরিচিত, মানে আমাদের এলাকায়, একই এলাকায় বাড়ি। তো যেটা হলো যে আমাদের পরিস্থিতিটা বলি ভাই, গ্রামের মধ্যে বন্যা চলছে, খুবই বাজে ডিজাস্টার একটা। তার মধ্যে আমরা উটকো মানুষজন ওখানে যে হাজির হয়েছি এবং মানুষজনকে বলছে আমরা সিনেমা বানাবো। তো ধরেন এটা তো আসলে একটা থাকে না আনকনভেনশনাল ব্যাপার, এবং এত গভীর গ্রাম, ওখানকার মানুষজন খুব একটা সিনেমাও যে দেখছে সেরকম। তো আস্তে আস্তে ওখানে আমরা মানুষ পাই না, মানুষ খুঁজছি, গল্প খুঁজছি। তো এরকম আমরা একটা যাত্রাপালার খোঁজ পাই, যে এরকম একটা যাত্রাপালা আছে যেই দলের একজন ওই গ্রামের মানুষ, প্রশান্ত দা। তার মাধ্যমে আমরা যাত্রা দলের ওনাদেরকে মিট করি, এবং তখন আমরা একভাবে আশ্বস্ত হই যে আচ্ছা কিছু আর্টিস্ট আমরা এখানেই পাবো আর কি। এবং আমাদের গল্পেরও একটা রসদ যোগ হয়, কারণ আমরা যাত্রাটাকেও ফলো করছিলাম রাইটিংয়ের সময়, যে আসলে কৃষক ফিরতেছে কিন্তু যাত্রা শিল্পীরা তো কাজে ফিরতে পারতেছে না।
বাকি প্রফেশনাল লোকজন কাজে ফিরছে, কিন্তু যাত্রা শিল্পীর বুকিং আসতেছে না। যাই হোক, তো এমন একটা অবস্থা ওখানে যে আমরা যেই প্রেমিক প্রেমিকাকে ফলো করছিলাম, যেই ক্যারেক্টারগুলো, মানে আমরা তো আসলে জীবন থেকে নিচ্ছিলাম গল্পগুলো, তো অদিতিকে আমাদের দেখে প্রথম মনে হয় যে আচ্ছা ও ইন্টারেস্টিং হতে পারে, মানে ও এই নূপুর ক্যারেক্টারটা করতে পারে। র্যান্ডমলি আমরা ওইখানে যেমন অন্যদেরকে প্রপোজ করছি যে আপনারা করতে আগ্রহী কিনা এই চরিত্র, এরকম ব্যাপার ওকেও বলি। আচ্ছা। এমন অবস্থা যে আমরা একটা নায়কও পাচ্ছি না। আচ্ছা। যে কে নায়ক হবে? তারপর ওকেই বললাম যে এই তোমার কি কোনো বন্ধু বান্ধব আছে যে অ্যাক্টিং করতে পারবে? তো ও 2 জনকে নিয়ে আসছিল অডিশনে। আচ্ছা। ওকে আর আরেক বন্ধুকে, ওর 2 বন্ধুকে নিয়ে আসছিল। তো পরে আমরা মানে নদীর পাড়ে একটা ক্যাফে, ওইখানে ওদের 2 জনকে নিয়ে হাড্ডাহাড্ডি হলো আর কি অডিশন। কারণ আরেকটা যে ছেলে ছিল ওকে দেখতেই মনে হয় ও সিনেমার হিরো। আচ্ছা। আর আমাদের যে চরিত্রটা সে মোর ইনোসেন্ট, মোর ডাউন টু আর্থ। তো খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়লাম যে আচ্ছা একটা হিরো আর একটা হচ্ছে মানে আমাদের ছবির যে ধরনের মানুষ দরকার হয়। তো তখন আসলে ফাইনালি আমরা চিরঞ্জিতকে নিলাম। আচ্ছা। তো এইভাবে করে আর্টিস্ট সব এইভাবেই। দুর্দান্ত গল্প। কিন্তু তাকিব ভাই, একটু জানতে চাওয়া যে আপনার কাজগুলোতে, বিশেষ করে এর আগে আপনার 2টা ওয়েব সিরিজ ছিল, যেটি শাটিকাপ এবং সিনপাট, সেটা তো আপনি চেষ্টা করেছেন যে তথাকথিত যারা গ্ল্যামার এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তেমন অভিনেতা অভিনেত্রীদের, আমি সম্মানের সাথে বলছি, যে যুক্ত করার প্রয়াসটা আপনি একটু কম চান। মানে আপনি চান যে স্থানীয়ভাবে এই গল্পটা মানুষের গল্প মানে হয়ে ওঠার গল্পটা আপনি আসলে বলতে চান। মানে ঠিক কেন, মানে আপনি কেন নেন না? আচ্ছা, নেই না মানে এমন না যে আমার কোনো অ্যালার্জি আছে। আচ্ছা। কিন্তু এই যে ধরেন শাটিকাপ সিনপাট যেই ধরনের গল্প, যেই ধরনের ক্যারেক্টারাইজেশন, সেখানে আসলে আমার কাছে মনে হয়েছিল যে ওই রিয়েল ফেসেসগুলো, ব্র্যান্ড নিউ ফেসেসগুলোই ছবিটাকে ওই প্রাণটা দিতে পারে, যেটার জন্য মানুষজন ওইটাকে খুব থ্রিলিং এবং রিয়েল ফিল করতে পারে। আর এই ছবিটাতেও আসলে ব্যাপারটা এরকমই, কারণ আমি যে অঞ্চলের গল্প বলছি এবং যেই ধরনের রুটেড গল্প, হ্যাঁ, এবং যেই ধরনের মানুষ সেখানে আসলে প্রমিনেন্ট এবং প্রফেশনাল আর্টিস্টের জন্য ওই মানুষটা হয়ে ওঠার চেয়ে ওইখানকার একজনের মানুষের জন্য ওই ক্যারেক্টারটা হয়ে ওঠা অনেক সহজ। আচ্ছা। তো আমার কাছে এটাই মনে হয়েছে যে আমার কাছে একটা সিগনেচার তৈরি করা, ওকে, এটা একটা ওয়ে যে না, আপনি আসলে খুবই প্রান্তিক পর্যায়ের মানুষকে নিয়েও কাজ করতে পারেন। আমি এইটার একটা এই কন্টিনিউটি রাখবো এই প্রশ্নের পরবর্তীতে আমি আসছি। তার আগে আপনি এটা নিয়ে একটু উত্তর দিবেন আমাকে। তার আগে চিরঞ্জিত, আপনার কাছে একটু জানতে চাওয়া যে এই সিনেমাটাতে নানানভাবে, আমি আপনাকে যতটুকু টিজার দেখেছি এখন পর্যন্ত আমি পুরো সিনেমাটা দেখতে পারিনি, আবারও বলছি, সেটার মধ্যে নানানভাবে আপনাকে অল্প অল্প করে দেখেছি। বিশেষ করে যেমন কাদার মধ্যেও মনে হয় একটা পার্ট ছিল 2-3টা অংশে, এবং পানির মধ্যে আপনি সাঁতরাচ্ছেন, রাইট? কোনো একটা ভাসমান বস্তু নিয়ে, আমি যদি ভুল না করে থাকি। এই মানে এটা তো মানে একটু দুঃসাহসিকও বটে বিভিন্ন জায়গা থেকে, এবং ডিরেক্টর চান এটা সবসময় মানে এরকমই হইতে হবে। তো আপনার মধ্যে কোনো ধরনের জড়তা কাজ করছিল যে পিছনে ক্যামেরা, আপনি স্বাভাবিক লাইফস্টাইলে নাই, আপনাকে কেউ ফলো করছে, আপনাকে কেউ দেখছে, এরকম কি মনে হয়েছিল, বা কেমন করে সামাল দিয়েছেন ওই মুহূর্তগুলো? ওই মুহূর্তটা মানে ওইটাই আমার প্রথম শট এই সিনেমার, ওইটাই আমার প্রথম ছিল। আর একটু ভয় করছিল আর কি, যে প্রথম কাজ সিনেমার সামনে, মানে ক্যামেরার সামনে। আর এভাবে মানে আস্তে আস্তে কিন্তু ভাইয়ের সাপোর্টে, ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে। মানে কি হয়েছিল বলো তো? ধরেন হচ্ছে যে শুটিং এর সময়, শুটিং এর সময় আমি যে সময় ওটা একটা নদীর ভিতর, তো পাশে শুশুক উঠতেছে, মানে শুশুক যে মাছ নদীতে থাকে, শুশুক। তো আমার কিন্তু ওইটাই ভয় করে। আমি পাশে উঠতেছে, আমি ভাইকে বললাম যে ভাই আমি জলে নামবো ঠিক আছে, কিন্তু বাই চান্স কিছু যদি আমাকে টাচ করে আমি কিন্তু নৌকায় পড়ে, আপনি জলে থাকবেন বা কোন জায়গায় থাকবেন আমি জানি না, আমি নৌকায় পারি। আচ্ছা। তারপরে আমার জন্য সেফটি জ্যাকেট নিয়ে আশেপাশে আরো লোকজন ছিল, প্রোডাকশনে অনেক লোকজন আমার পাশে ছিল, তাতে আর কি 2-3 বার টেক দেওয়ার পরে ভয়টা আস্তে আস্তে কেটে গেছে। আচ্ছা, অদিতির কি এরকম কোনো গল্প আছে, মজার গল্প যে শুটিং এর সময় হয়েছে এরকম? হ্যাঁ ছিল। হ্যাঁ, বলেন তো, একটু শুনি না। মানে আমার একটা মার খাওয়া সিন ছিল, তো ওই জায়গাটা মানে এতটাই
মানে ইমোশনাল যে আমার ওই জিনিসটাই আসছিল না। এরবেলা আমারে বললো কি যত সময় ওটা সত্যি সত্যি মারাবে তত সময় কিন্তু ওই শুধু আমরা কাট দিয়েই যাব, একদম হবে না কিন্তু। এরপরে আমার যে মা চরিত্র সে বলল কি তাহলে তোরে একটা থাবাই দিয়ে দি ভালো মতো। এত জোরে একটা থাবা দিল আমার এমনিতেই চোখ দিয়ে জল চলে আসলো। এরপরে ওই প্রথম মানে ওই যে চটটা দিল ওর পরেই আমার ওইটাই একদম পারফেক্ট। তারপরেও আসছিল আরও অনেক কিছু। আরে মানে সিনেমার জন্য বিশাল একটা মারও খেতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মার খাওয়া লাগেছে, তারপর মানে বহুত কিছু কষ্ট করাও তো লাগেছে। তারপরেও ভাইয়ারা ছিল তার জন্য আনন্দও ছিল ওর ভিতর, মোটামুটি সবকিছুই ভালো ছিল। নিশ্চয়ই দিন শেষে আমরা আনন্দই পেতাম, সারা দিন কষ্টের ভিতর থাকলেও কিন্তু দিন শেষে ভাইদের সাথে আসে খুবই আনন্দ পেতাম, কারণ প্রায় প্রতিদিন আমরা পার্টি করতাম আর কি, বক্স বাজাই পার্টিতেই করতাম আমরা। আচ্ছা তাকিব ভাই, আপনার কাছে প্রশ্নটা জানতে চাওয়া খুবই অপ্রাসঙ্গিকও বলতে পারেন, অনভিপ্রেত প্রশ্নও বলতে পারেন, কিংবা অযাচিত প্রশ্নও বলতে পারেন। একদম বেসিক লেভেলের একটা প্রশ্ন জিজ্ঞেস করি। কেন জিজ্ঞেস করছি এটা জিজ্ঞেস করা উচিত না, তারপর জিজ্ঞেসটা কেন করছি যে প্রাসঙ্গিকতা টানবার জন্য, যে তারেক মাসুদের মুভিগুলো আপনি নিশ্চয়ই দেখেছেন। জি জি, এটাই প্রশ্ন ছিল আমার। যেটা হয়েছে যে হয় কি, আমরা তো দেখেছি তার কাজগুলো, দেখেছি অসাধারণ কাজগুলো দিয়ে দেখেছি। অনেক দিন পরে মনে হলো না সেরকম একটা কাজ দেখলাম। আমি জানি না মানে এটা হয়তো আমার মানে আমি ব্যাপারটার মধ্যে একদম ব্যাপারটা এমনভাবে পেয়েছি। আপনি কি কোনোভাবে এটা চেষ্টা করেছেন, বা আপনার কোনোভাবে চিন্তার প্রক্রিয়ার মধ্যে এই ব্যাপারটা ছিল কিনা? ভাই লং চেন অফ ব্রাদারহুড উনি তো আমার ভেতরেই আছে। আচ্ছা, তো এটা তো আসলে আমরা তো আসলে অনেকগুলো মানুষ থেকে ইনফ্লুয়েন্সড আর কি। রাইট। তো তারেক মাসুদ তো আমাদেরকে আসলে অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে। তো এটা আসলে আছে হয়তো কোথাও। আপনি যে কথা বলছেন এটা আমার জন্য আসলে এই কমপ্লিমেন্ট অনেক বড়। আমার কাছে অনেকদিন পরে দেখে আমি বললাম না, আমার সিনেমাটা দেখার জন্য অপেক্ষা করছি যে কবে আপনি সারা বাংলাদেশে দেখাবেন এবং সেটার পরে আমি আসলে দেখতে পারবো। আমি আপনার টিজারটা দেখে এবং আপনার প্রমোশনাল ওয়েটা দেখে সেটাও ভালো লাগছে। এবং বিশেষ করে আমি এটা নিয়ে আলোচনা করবো আরেকটু, বিশেষ করে ওই এলাকার মানুষগুলোর, বিশেষ করে খুলনায় যখন আপনার এই প্রদর্শনীটা চলছে সিনেমার, তাদের বহিঃপ্রকাশটা চোখে মুখে পড়া যায়, বোঝা যায়, কেমন জানি একটা শান্তি। আপনার কি মানে এটা দেখে আপনার কেমন লাগছিল? প্রত্যেকটা ফিল্ম মেকারের আসলে দিন শেষে এটাই প্রাপ্তি ভাই। হ্যাঁ, এইবার প্রাপ্তিতে আরেকটা জিনিস অ্যাড হয়েছে কি ভাই, ধরেন আমরা তো ওই দেলুটি ইউনিয়নের ওই দারুন মল্লিক স্কুলের মাঠটাতে প্রিমিয়ার করছে, একদম খোলা মাঠ। হ্যাঁ দেখেছিলাম ওইটা, ভিডিওটা। জি, তো ওইখানে মানুষ দোয়া দিছে ভাই। বাহ, এইটা আসলে অন্য ছবি বানায় আমি এরকম কখনো মানুষকে এরকম ধরে দোয়া করতে দেখিনি। ধন্যবাদ দর্শক। আমরা আসলে একটু অপেক্ষায় থাকতে হবে আর একটু আপনাদেরকে, এবং সেই অপেক্ষার জন্য এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আরই ফেমাসের আয়োজনে ফিরছি একটু পরেই, কোথাও যাবেন না। দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি আরই ফেমাসের আয়োজনে। আমাদের সাথে জড়েছেন এক ঝাঁক গুণী মানুষ, যাদের সাথে গল্পটা আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। চিরঞ্জিত, একটা লাইন বলছি, প্রধানমন্ত্রী পালাইছে শুনিছিস? পালাইছে মানে তারপর না, আপনি কি রিয়াকশন দিয়েছিলেন? প্রধানমন্ত্রী পালাইছে মানে হঠাৎ আমি তো দৌড়াচ্ছি, আর বাবা ওই সময় আমাকে ফোন দিয়ে বলছে সিনেমার মধ্যে, রাইট? হ্যাঁ সিনেমার মধ্যে। আচ্ছা, প্রধানমন্ত্রী পলাইছে, তুই কি শুনেছিস? কিন্তু আমার মাথায় ছিল তখন আমি তো নুপুরের বাড়ি ছিলাম, ধরা খাইছি আর কি। তো তখন নিজের মনের ভিতরে একটা ভয় ছিল। হঠাৎ বাবা ফোন দিয়ে যখন বললো যে প্রধানমন্ত্রী পলাইছে শুনেছিস, তা আমি বললাম মানে প্রধানমন্ত্রী পলাইছে মানে আমি তো কিছু জানি না। আবার বাবা জিজ্ঞেস করে চেয়ারম্যানের সাথে তোর কোনো কথা হয়েছে? তো আমি বললাম না, চেয়ারম্যানের সাথে আমার কোনো কথা হয়নি। তো আমি ফোন করে জানাচ্ছি আর কি। তারপরে সিনেমা মানে টিভি দেখতে গেলাম, আর যাই দেখি যে প্রধানমন্ত্রী আসলেই পলাইছে। আসলেই পলাইছে। এই যে আসি আপনার মানে রাজনৈতিক একটা প্রেক্ষাপট, সেটাকে আসলে আপনি সিনেমাতে যেভাবে বলেছেন, এবং আমরা দেখেছি যে এই কাজগুলো এত ফিকশন আকারে এত দুর্দান্তভাবে হচ্ছে। মানে আমি টিজারটা দেখে বলছি, যদিও এখনও বলছি যে পুরো সিনেমাটা দেখার আক্ষেপটা তো রয়েই গেছে। সেটাই কেন আনা, এই যে রাজনৈতিক বাস্তবতা,
তারপরে সেইখানে আপনি বলছিলেন যে বন্যার বাস্তবতা একটি, সেই জীবন সংকট সেখানে, সেই বাস্তবতা এবং পারিবারিক গল্প, তিনটিকে একটি মেলবন্ধনে আনার চেষ্টা করেছেন আপনার গল্পের মাধ্যমে। আমি যতটুকু পড়াশোনা করেছি সেটার মাধ্যমে জানা, সেটা একটু বলবেন। এবং তার আগে একটু জানতে চাই যে সিনেমা করব তো এফডিসি বা শুটিং প্লেসে অনেক ধরনের আয়োজন থাকে, বললেই তো অনেক কিছু করা যায়। আচ্ছা, আমি ডিরেক্টর, সো আমার তো এডি আছে, আর্টিস্ট আছে, সব কল দিব হয়ে যাবে, তাই না? এইখানে তো এরকম কিছু ছিল না, বাস্তবতা ভিন্ন। আমাকে একটু বলবেন, আপনি একটু শুরু করেছিলেন শুরুর দিকে যে বন্যার মধ্যে শুটিংটা করতে হয়েছে। দুটা প্রশ্ন, প্রথমটা একটু যদি বন্যার মধ্যে শুটিং করার বিষয়টা, আর পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতা। আচ্ছা, বন্যার মধ্যে শুটিং করার ব্যাপারটা, এটাকে আমি একটু দুইটাকে কানেক্ট করি। জি, এইটা বেসিক্যালি আমরা বলতেছি এটা একটা ইনসিডেন্টাল সিনেমা। আচ্ছা, ইনসিডেন্টাল সিনেমা বলতে যে আমাদের চারপাশে তো নানান ধরনের ঘটনা ঘটতে থাকে, এখন আমরা ঘটনাবহুল একটা পৃথিবীতে আছি, রাইট। তো আমরা আসলে ওই ল্যাঙ্গুয়েজটা অ্যাচিভ করার চেষ্টা করছি যেটা দিয়ে কিনা ইনসিডেন্টটাকে, সময়টাকে খুব ইমিডিয়েট টাইমে ক্যাপচার করা যায় এবং সেটাকে সিনেমায় কনভার্ট করা যায়। আচ্ছা, তো ওইটারই একটা ছোট্ট প্রয়াস হচ্ছে এই ছবিটা। অগাস্টে আমাদের সরকার পতন এবং হচ্ছে বন্যা, এই দুইটা ঘটনাই বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার ছিল। এবং সরকার পতনের পর ইমিডিয়েট ইন্টারিম আসছে এবং বন্যাটা হয়েছে, তো আমরা গ্রামে কিন্তু পুরোপুরি বুঝতে পারছিলাম যে আসলে পুরো জিনিসটাকে গুছায় এটাকে ডিল করাটা খুব কঠিন সেই সময়, কারণ আমরা একটা খুবই অস্থিরতার মধ্যে আছি। জি। তো ওইটাই হচ্ছে উপজীব্য বিষয়। এখন পলিটিক্যাল ফিল্ম তো ওয়ার্ল্ড ওয়াইড হয় ভাই, পলিটিক্যাল ফিল্ম ওয়ার্ল্ড ওয়াইড হয়, ইভেন আমাদের দেশেও পলিটিক্যাল ফিল্ম হয়েছে। আমরা এফডিসিতে নানান ছবি দেখেছি যেখানে পলিটিক্স ছিল, এবং আমরা ওয়েব সিরিজেও, আমরা মহানগরে দেখেছি পলিটিশিয়ান, বা এরকম আরও অনেক কাজ আছে। তো আমার কাছে মনে হয় যে সিনেমা, আর্ট ফর্ম, এই প্রত্যেকটা জিনিসেই তো আসলে আমরা আমাদের সময়, আমাদের প্রেম, আমাদের পলিটিক্স, আমাদের সোসাইটি, এটাই তো বলবো, এটাই তো আসলে আর্টিস্ট হিসাবে এটাই তো রিফ্লেক্ট করা উচিত। তো সেখান থেকেই আর কি, সেইখানে যে বাস্তবতা ছিল, যে সময় ছিল, সেটাই আমরা কভার করার চেষ্টা। আমরা যখন এই আয়োজনে ঢুকবার আগে মেকআপ করছিলাম অল্প করে, ছোট করে, দর্শক তখন তাকির ভাইয়ের সাথে কথা বলছিল, তাকির ভাই বলছিলেন যে আমরা তো ওই সিনেমাতে মেকআপও নেই, মানে ব্যাপারটা পুরোটা র আকারে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন, বা আপনাদের একটা প্রবণতা ছিল, সেটা কি একটু বলবেন একটু ছোট করে, যে কেন, মানে ওই লাইফস্টাইলটাকে বোঝানোর জন্যই কি ওই সময়কার? হ্যাঁ, মানে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সিনেমার মধ্যে বসে সিনেমাটা বানাচ্ছি ভাই। আচ্ছা, ধরেন এই যে বন্যা, এই যে ডিজাস্টার, এই যে পলিটিক্যাল টালমাটাল অবস্থা, তার মধ্যে প্রেম, তার মধ্যে এই যাত্রা, এই যে পুরো সোসাইটি, এটা ওইখানে আমাদের সামনে তো ঘটতেছে ভাই। ওইখান থেকে না উপজীব্য এলিমেন্টগুলো নিয়ে আমরা আসলে ছবিটা বানাইছি। তো সেই ক্ষেত্রে আসলে আলাদা করে, হ্যাঁ, মেকআপের কথা যখন আসলো, ওদের কোনো স্পেশাল টাইমে দেখা গেছে যে নূপুরকে মেকআপ করানো হয়েছে, এবং সেটা হচ্ছে ওইটার সাজের জন্য, মানে থাকে না যে আলাদা একটা নো মেকআপ লুক, এরকম না, হ্যাঁ, মানে ওদের কোনো একটা স্পেশাল মোমেন্টে মেকআপ দেওয়া হয়েছে। কিন্তু রেগুলারলি পাফ করা বা একটু ওই সব আসলে সামর্থ্যও ছিল না, আবার আমরা করিও নি। কারণ কি, আমরা ক্রু ছিলাম হচ্ছে 5-6 জন, আর বাকিটা গ্রামবাসী হচ্ছে আমাদের ক্রু। তো সেইখানে আসলে সেখানে ট্রাইপডটাও আসলে অনেক এক্সপেন্সিভ ব্যাপার। আমি অদিতি, এটা আপনাদের জন্য আমি দুটা মন্তব্য আসলে পড়ে শোনাই। আমি এই দুটা মন্তব্য আসলে পত্রিকার অনলাইন পেজ থেকে নিয়েছি। একজন লিখেছেন, একজন দর্শক লিখেছেন, ভালো কিছুর আশায় থাকলাম, টিজারটা দেখে লিখেছেন। আরেকজন দর্শক লিখেছেন, পুরাই মালায়ালাম ছবির একটা ভাইব আছে টিজারের মধ্যে, একটা আকর্ষণ আছে, এটা পুরো ছবিতে ধরে রাখতে পারলে দারুণ হবে। আরেকজন হচ্ছে স্থানীয় 5 নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য বদিয়ার রহমান, ওনার ওই অনুযায়ী বলেছেন যে ভাঙন আমাদের নিয়তি ছিল, কিন্তু সেই ভাঙনের কারণেই আমরা নিজেদের অবস্থা সিনেমার মতো বড় পর্দায় দেখতে পাচ্ছি। দেলুপি সিনেমার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনযাপনের ভয়ঙ্কর বাস্তবতা ও দুঃখ দুর্দশার কথা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে। আশা করি সিনেমার হাত ধরে আমাদের নিয়তি বদলাবে। অদিতি, আমার জানতে চাওয়া যে এই সিনেমা দেখার পরে বা ওই শুটিং করার পরে আপনার এলাকার মানুষজন কি বলেছে আপনাকে, বা আপনাদের তাদের মধ্যে তো একটা তো ব্যাপক উৎসাহ, উদ্দীপনা বা কৌতূহল ব্যাপার অনেক কিছু জাগছিল, কি বলছিল আপনার সাথে?
না, ধরেন আপনার সাথে যেভাবে মিশতে পারবে, কথা বলতে পারবে, তাওকির ভাইয়ের সাথে ওইটা শেয়ার করতে পারবে না বা বলতে পারবে না। আপনার সাথে কেমন করে বলেছিল? না, আমার সাথে তো তারা মানে আমি ওদের এলাকারই মেয়ে, রাইট। তো তারা তো আমার সাথে কথা বলবেই। তো আমার কিছু মানুষ ওই জায়গায় চেনে, তো বলছে যে সিনেমাটা কেমন হবে, আমাদের এই দুঃখ এইগুলো কি সবার কাছে পৌঁছাবে? তো আমি বললাম যে হ্যাঁ, সেটার জন্যই তো এই কাজটা করা, তো সম্ভবত কিছু একটা ভালো হবে, সেই আশা পাওয়া যায়। তো আসলে ওই জায়গা খুবই খারাপ অবস্থা, ওই জায়গায় না গেলে মানে সেই না দেখলে বোঝা যাবে না, বলে বোঝানো যাবে না যে এত খারাপ অবস্থা ওই জায়গার, খুবই খারাপ অবস্থা, একটা গাড়ি পর্যন্ত ওই জায়গায় যায় না আপনার এলাকায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি একটু কারেক্ট করে দিই। জি, আমরা যেই ইউনিয়নটায় শুট করছি ও কিন্তু পাশের ইউনিয়নের, মানে আরেকটা উপজেলার। জি, এটা হচ্ছে পাইকগাছায় শুট হচ্ছে, ওরা হচ্ছে বটিয়াঘাটা উপজেলার, কিন্তু পাশাপাশি। আচ্ছা, পাশাপাশি এলাকা। আমি যেই টোনটাতে আপনার কাছে ছিলাম, যে আমি একটু সিনেমার মধ্যে ঢুকতে চাই হচ্ছে সাম্প্রতিক সময়ে একটা কম্পিটিশন ওয়ার্ল্ড ওয়াইড, বিশেষ করে নানানভাবে বলিউডের একটা প্রভাব তো আমাদের এখানে পড়ে। ওনারা দেখি যে বিভিন্ন এত কোটি টাকার সিনেমা একটা প্রতিযোগিতা চলে, এবং সেইখানে যে ভিএফএক্সের ব্যবহার, বিশেষ করে সাম্প্রতিক সময়ের সিনেমাগুলো, আমরা যেহেতু একটু আগে এক দর্শকের মন্তব্য শুনলাম যে মালায়ালাম সিনেমার মতো, উনি যেহেতু প্রসঙ্গটা টেনেছেন সেজন্যই আমার আসলে প্রসঙ্গটা টানা। এত কিছুর ভিড়ে যখন অন্যান্য দেশের সিনেমা এত ভাইব দেয় যে এত বড় কিছু করে ফেলছে, সেখানে আপনি একদম র মেকানিজমে গিয়েছেন। দিস ইজ দ্য বিউটি অফ ইয়োর সিনেমা। এটা আসলে কেন করেছেন, বা আপনার সিনেমার বাজেটটা যদি কত হয়েছে যদি বলা যায় এখনই? আমি জানি না এখনো আপনি সেই সমীকরণ টেনেছেন কিনা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা মেজারমেন্ট আছে, তো ইনগ্রেডিয়েন্টসের। রাইট। তো এই সিনেমাটার জন্য এতটুকুই দরকার ছিল, এর বেশি এটাকে কালারফুল করতে গেলে, এর চেয়ে বেশি এটাতে মানে থাকে না যে আরো ইন্ধন দিলে এটার টেস্টটা নষ্ট হতে পারত। সো এটার সিম্পলিসিটিটাই এটার বিউটি। তো এটাই। এবং আরেকটা বড় বাজেটের ছবির আসলে প্রয়োজনটাই ওই টাকাটা, ওই লগ্নিটা খুব ইম্পর্টেন্ট। তো এটাই। আর আমার কাছে মনে হয় যে ধরেন এই ছবিটাতেও আমাদের অনুযায়ী অনেক টাকা খরচ করতে হয়েছে। কারণ কি, আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এটা ধরে করতে হবে, এটাকে মানে এটার সাথে তাড়াহুড়া করা যাবে না। এটার মানে এটাতে আমাদের কোন কোন জায়গায় ইনভেস্ট করতে হবে, আমাদের টাইমে ইনভেস্ট করতে হবে, আমাদের ওকে ওই স্পেসটা দিতে হবে, গল্পটাকে, ক্যারেক্টারগুলোকে, সিচুয়েশনকে, লাইটকে। সো আমরা চেষ্টা করেছি যে ওইখানে মনোযোগ দিতে। সো ওইখানে আমাদের লগ্নিটা বেশি, যে আমরা আসলে ছবিটা একটু বেশি সময় নিয়ে শুট করেছি, প্রি প্রোডাকশনটা একটু 3 মাসের মতো বেশি। হ্যাঁ, এটা আমাদের জীবনের সবচেয়ে কম সময়ে আর কি করা, কিন্তু তারপরেও একটা সাইক্লোন শেল্টারে থেকে বেঞ্চে ঘুমায় 3 মাস, অনেক কঠিন। কত টাকা লেগেছে একটু সমীকরণ শেষে আনুমানিক? এই সমীকরণ আমরা এখনো টানতে পারিনি, কারণ টাকার ব্যাপারটা ছিল হচ্ছে যে আমরা খুব অল্প টাকা নিয়ে অল্প কয়েকজন মানুষ খালি পেটে ভাতে বেঁচে থাকতে পারবো এরকম সিচুয়েশনেই আমরা ওখানে উপস্থিত হয়েছিলাম। এবং আমরা জানতাম যে ওই সার্ভাইভালটাই ইম্পর্টেন্ট লাইফে, ওইখানে কোনো লাক্সারি নাই, সার্ভাইভ করতে হবে যে কোনোভাবে। এবং আমরা সেটা জানাতে চাই দর্শক, আপনাদেরকে একটু সার্ভাইভ করতে হবে, কারণ এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছে আর এই ফেমাসের আয়োজনে ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত আরও একবার। আপনারা দেখছেন আর এই ফেমাসের আয়োজনে এক ঝাঁকুনি মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। ফিরতে চাই অদিতির কাছে। অদিতি, এই সিনেমা করার পরে বান্ধবীরা কি বলছে, এবং বিশেষ করে আপনি স্কুলে তো পড়াশোনা করেন, সেই স্কুলের শিক্ষকরা সবাই কি বলছেন, এবং আপনার ফ্যামিলি মেম্বাররা কি বলছেন? একটু ছোট ছোট করে। স্কুলে না, কলেজে। আচ্ছা, ঠিক আছে কলেজে, ঠিক আছে। তো বান্ধবীরা তো কথায় কথায় বলে নায়িকা। আচ্ছা, আর কি বলে? তোমার সাথে তো ছবি এখন তুলতে হবে, তোমার কি পাওয়া যাবে, বহুত কথায় মজা। তাদেরও খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আর তাদের ভালো লাগাতে আমারও খুব ভালো লাগছে। আর কলেজের শিক্ষকরা? আসলে কলেজে আমি এই কদিন যাইনি। যাওয়ার পরে তাহলে একটা নিশ্চয়ই ভাইব তৈরি হবে। তার বাদেও আমার যে স্কুলের যে আমার যে স্যার ম্যাডামরা ছিল, তারাও তো খুবই খুশি। বলছে, অদিতি তুমি কি সিনেমা করিছো? এইভাবে তারাও খুব খুশি না? আচ্ছা, আর ফ্যামিলি মেম্বার তো কথাই নেই, তারা তো আরো খুশি।
আচ্ছা, বিশেষ করে আমার বাবা আরো বেশি খুশি। বাবা এই সিনেমাতে দেওয়ার আগে ভয় পান নাই যে? আচ্ছা, না না, আমি তো ছোটবেলা থেকে এগুলোতে, আর এমনি সিনেমা এটা তো এমনি একটা অন্যরকম ব্যাপার, যে সিনেমায় কখনো আসবে এটা তো ভাবাই। হ্যাঁ, আমি ওইটা একটু জিজ্ঞেস করছিলাম যে আপনি কি এটা ভেবেছিলেন যে? না না, এটা ভাবিনি, কিন্তু আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে টিভিতে লোক দেখা যায়, আমার ওইটা ভালো লাগতো যে আমিও কি ওই জায়গায় যেতে পারবো কোনোদিন। এটাই আমার মনে, আমি বাবার বলতাম বাবা আমাকে আমি একটু যাবো ওই জায়গায়। তা বাবা বলে ঠিক আছে তুমি বড় হও তারপরে দেখা যাবে। আর এই নিয়েই মানে আমার ছিল আলাদা স্বপ্ন, তারপরে যে এইভাবে আসবো এটা আমি কখনো আশা করিনি। তারপরে এই যে যখন এই খুলনাতে যখন ইয়ে হলো সিনেমাটা দেখাচ্ছিল বা একটা 5 তারিখে প্রিমিয়ার হলো, সে সময় তো আপনারা ছিলেন, দুজনেই ছিলেন। আসলে 5 তারিখে আমি যেতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম, তার জন্য খুলনায় আমি মিস করেছি ওই জায়গাটা। খুলনায় নিজেকে দেখেছেন বড় পর্দায়? হ্যাঁ, দেখার পরে আমি কিছু বলার মানে ভাষা নেই। কেমন লাগছিল? খুবই ভালো লাগতেছে, আর বিশেষ করে আমার বাবার ভালো লাগা দেখে আরো বেশি ভালো লাগতেছে। চিরঞ্জিত? আমারও আপনার একটা প্রশ্ন যে আর ইউ ফেমাস, আমরা পরিচিত না হলেও আমরা আমাদের বন্ধুদের কাছে খুব পরিচিত, খুব ফেমাস হয়ে গেছে, কারণ তারা যে পরিমাণ ট্রল করছে আমাদের নিয়ে, এটাই আমাদের কাছে রিলিজ হওয়ার আগে থেকে তারা আরো বেশি, এটাই খুব মজা পাচ্ছি আর কি। বন্ধুরা সবাই মিলে দেখতে গেছে না? হ্যাঁ, আমার বন্ধুরা সবাই মিলে কেমন আসছে, হয়েছে মানে দেখার পরে কি বলছে? পরিবারের সবাই, শুধু আমার বাবা মা এখনো দেখেনি, বাবা মা বেদিত, আমরা জয়েন্ট ফ্যামিলি, তো বাকি সবাই দেখেছে। কি বলেছে সবাই? সবাই খুবই আনন্দ পাইছে, খুশি, সবাই খুব খুশি 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 খুশি। এই খুশির মধ্যে আমি একটা বললাম যে আপনি এই সিনেমার মাধ্যমে মান্নাকে শ্রদ্ধা জানিয়েছেন, মানে ব্যাপারটা কিরকম একটু যদি বলেন তো একটু রিলেট করি আমার দর্শকদের জন্য। আচ্ছা, আমাদের এখানে একজন চরিত্র আছে পলাশ দা, তো ওনার নামও পলাশ। উনি হচ্ছে মান্নার একজন খুব ভক্ত এবং উনি মিমিক করে মান্নাকে। উনি কি ওই যে এই অদিতির সাথে যে ওই এলাকার স্থানীয় যাত্রা করেন এরকম? না না না, উনি হচ্ছে একদম যেই জায়গাটা যেই কালীনগরের যে জায়গার কথা বলতেছি আমরা, দেলুট ইউনিয়ন, উনি ওই ইউনিয়নের একজন বাইক রাইডার আর কি, বাইকে মানুষ টানে, এবং উনি হচ্ছে কবিতা লেখে এবং নানান জায়গায় অভিনয় করে। হ্যাঁ, তো উনাকে আমরা যখন পাই তখন আমরা দেখলাম যে উনি মানে মান্না ভাইকে মিমিক করে এবং উনি খুব ইন্টারেস্টিং ভাবে করে। তো এগুলো তো সবই মানে ধরেন ছবিটাই নানান জায়গা থেকে নানান মানুষ এসে নানান কিছু দিচ্ছে, আমরা শুধু এটাকে জোড়া লাগাইছি। সো ওনার কাছ থেকে এটা পেলাম, ওটা স্ক্রিপ্টে অ্যাড হলো এবং ওইভাবেই উনি ছবিতে মানে কিছু কিছু জায়গায় এসে মান্না ভাইয়ের মতো করে অ্যাক্টিং করে কথা বলে। মান্না ভাইয়ের ছবির পিছের ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো, এরকম মিউজিক নিজেই মুখে বাজায়। হ্যাঁ, তো ওইখান থেকে আসলে মান্না ভাইকে পাওয়া আর কি, মানে এটাও একটা তাকে ট্রিবিউট করার একটা ওয়ে ছিল। একদম। আমি আরেকটা বলতে চাই যে আপনি একটু আগে প্রশ্নটা করেছিলাম যে আপনি আপনার সকল কাজে স্থানীয় যারা ভালো অভিনয় করেন, সবাই ভালো হয়তো অভিনয় করেন, তাদেরকে একটা জোড়া লাগানো বা তাদেরকে সংযুক্ত করার একটা প্রয়াস রাখেন। আমি দেখলাম যে আপনার প্রচারণা একটা ভিন্নতা তৈরি করেছেন। এই প্রচারণা ঢাকায় না করে আপনি করলেন হচ্ছে খুলনাতে, এবং সেখানেও একটা মানুষের উপস্থিতি, আপনি বলছিলেন যে দোয়া করছিল মানুষ। আরেকটা জায়গা হচ্ছে রাজশাহীতে ঢোল বাঁশি বাজিয়ে নেচে নেচে প্রচারণা করছিল, যে রাজশাহীতে আপনার একটা ওয়েব সিরিজের কাজ ছিল, সেটাও সেখানে করেছিলেন হয়তো। এই যে স্থানীয়ভাবে ব্যাপারগুলো তুলে আনা এবং প্রচারের মধ্যে একটা বৈচিত্র্য, এটা আসলে কেমন করে চিন্তা করা হলো? আচ্ছা, প্রচারের ব্যাপারটা হচ্ছে যে আমরা নিজেরা করছি, তো নিজেরা করতে যে ওই তো যা মনে হচ্ছে তাই করছি, যে আচ্ছা এইভাবে মানুষের কাছে ছবিটা নিয়ে যাওয়া যায়, এইভাবে দাওয়াত দেওয়া যায়, সো ওইভাবেই করা। খুলনার ব্যাপারটা যেটা হয়েছে, খুলনায় রিলিজ দেয়া এবং খুলনায় আগে দেখানো, খুলনায় প্রচার করা, এইটার মূল কারণ ছিল আমরা একদম টের পাইছি যে এটা খুলনার মানুষের ছবি, তাদের ভাষা আছে এখানে, তাদের মানুষ আছে, তাদের ইমোশন এবং এনভায়রনমেন্ট সবই আছে, তো এটা আগে তাদের কাছে যাওয়া উচিত। তো আমাদের মনে হয়েছে যে তাহলে আসলে খুলনাতেই কেন না আগে আসুক, কারণ আমরা পুরা বাংলাদেশ মিলে এই রিলিজ দিতে গেলে এইভাবে করে মানুষকে জানাতে পারবো না। আমাদের সামর্থ্য অনুযায়ী একটা সিনেমা হল বা একটা অল্টারনেটিভ স্পেস এরকম জায়গাতেই আমরা যদি করি, সেইটুকু মানুষকে আগে জানায় দেখি, তাদেরকে বলে দেখি, তো আমরা দেখছি যে এটা অনেক ভালো, এটা অনেক সুন্দর। এবং রাজশাহীর ব্যাপারটা, রাজশাহী যেহেতু আমাদের বাসা, আমাদের মূল হোম গ্রাউন্ড, তো রাজশাহীতে তো আসলে সবাই আপন। ধরেন মজা লাগে হচ্ছে যে গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম যেটা আসেনি, 0 পয়েন্টে দাঁড়ায় আমাদের একজন অ্যানাউন্স করছে বড় মসজিদ
একটা জায়গা আছে এবং বড় মসজিদের ওই পোর্শনটা পুরো বন্ধ হয়ে গেছে মানুষের, শুধু একটা হ্যান্ড মাইকে অ্যানাউন্স করতেছে। তো ওইটা হচ্ছে আমাদের হোম গ্রাউন্ড রাজশাহীতে। আচ্ছা, তো এই আর কি। আপনি বড় হয়েছেন রাজশাহীতে, সেটা একটা নিশ্চয়ই প্রভাবও আছে এবং সেটারও একটি আপনি কি বলে সুযোগ সুবিধা এবং আপনি পেয়েছেন। হ্যাঁ, আমার নিজের এলাকা, নিজের বাড়ি, এবং আমরা ওখান থেকে কাজ করেন। বাট আমি আপনাকে একটা বিষয়ে থ্যাংক ইউ দিতে চাই। থ্যাংক ইউটা এই কারণে, বাংলাদেশ মানে যে ঢাকা না, এটা আপনি আপনার কাজের মাধ্যমে, প্রচারণার মাধ্যমে মানে একটা প্রমাণ করেছেন যে সবাই আসলে, সব সিনেমার পরিচালক, প্রযোজক সবাই এসে ঢাকায় সব কিছু করে, কিন্তু দূর থেকেও যে অনেক বেশি ইম্প্যাক্টফুল কাজ করা যায়, এটা তার একটা নিদর্শন এবং এটা একটা ছাপ তৈরি করলো পরবর্তী কারো একজনের জন্য, কোনো একটা গোষ্ঠীর জন্য, কিছু মানুষের জন্য, এবং আমরা সেই ছাপটা রাখতে চাই আপনাদের কাজের মাধ্যমে। আমরা একদম শেষ দিকে রয়েছি। কি কাজ এই পরবর্তী থেকে আর কি বড় পরিসরে চিন্তা ভাবনা করছেন কিনা? 2টা ওয়েব সিরিজ করার পরে একটা সিনেমা, নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে ধাপে ধাপে আগানোর। কি পরিকল্পনা আছে ভবিষ্যতে? ইমিডিয়েট আমরা আরেকটা ছবির কাজ করছি। আমরা 23-24 অর্থ বছরে একটা অনুদান পেয়েছি। জি, এই ছবিটার নাম হচ্ছে অদ্ভুত। এটা একটা শিশুতোষ ছবি, বাচ্চাদের সিনেমা। আচ্ছা, তো সেইটার কাজ চলতেছে জোরে সোরে। আমরা নেক্সট ইয়ার এটা শুটে যাব আর কি। নেক্সট ইয়ার শুরু যাবে। তারপরে অদিতি, এখন তো সবার ভালোবাসা পাচ্ছেন, এই যে বলছে সবাই, তো কাজ দেখে এখন কি মনস্থির করলেন যে অভিনয়টা কি মানে করবেন, বা আপনার তো ইচ্ছাই ছিল যে অভিনয়টা করবেন? হ্যাঁ, অভিনয়টা থাকবে, যেহেতু আমার মা বাবা এগুলোই আমার ছোট থেকে শিখাইছে, তো দরকার পড়লে এটা করব, এরকমই থাকবে। করতে ইচ্ছা আছে, ঠিক আছে। আর এখনো ইচ্ছা আছে। ফলে এরপরে এই সিনেমা বের হওয়ার পরে, সারা বাংলাদেশে বের হওয়ার পরে যদি অন্য কোনো পরিচালক, প্রযোজক ডাকে, তাহলে অদিতিকে পাওয়া যাবে? হ্যাঁ, সেটা তখন ভেবে বলা যাবে, এখন জানি না। আচ্ছা, এখন জানি না। চিরঞ্জিত? হ্যাঁ, আমিও অভিনয়টা করব, কারণ অভিনয়টা আমার মন থেকে করা। আমার খুব ভালো লাগে অভিনয় করতে, খুব ভালো লাগে নিজেকে অন্যভাবে দেখানো, আমার এটা খুব ভালো লাগে। একদম। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা একদম আয়োজনের শেষ পর্যায়ে রয়েছি। একটা শেষ প্রশ্ন আপনাদের সবার জন্য। একটা হচ্ছে যে এই বাংলাদেশটা দিন শেষে আমাদের, সেটা খুলনা হোক, ঢাকা হোক, কিংবা দেলুটি হোক, পুরোটাই বাংলাদেশ, পুরোটাই আমরা, এবং আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন বাংলাদেশ। সেই বাংলাদেশের জন্য যে কোনো একটা লাইন বলতে হবে যে বাংলাদেশটাকে আপনি কেমন দেখতে চান। আমি চাই দেশটা সুন্দরভাবে চলুক আর সবাই শান্তিতে থাকুক। আচ্ছা, অদিতি? জি, আমিও সেটাই চাই, দেশটা আরো সুন্দর হোক, আরো এগিয়ে যাক, আর সবাই শান্তিভাবে থাকুক। এই জি, সবার শান্তি কামনাই করছি। তাওকির ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, কেমন বাংলাদেশটা আপনি আসলে দেখতে চান, কি প্রত্যাশা আছে আপনার? শান্তিটা খুব ইম্পর্টেন্ট ভাই। আর আমাদের আসলে, আমরা আসলে এখন সবাই আসি প্রবলেম বলতে। আমার মনে হয় যে সমাধানের পথটা সবাই মিলে একটু ঠান্ডা মাথায় খোঁজা উচিত। সমস্যাটা না মার্ক করে সমাধানটার দিকে আসলে আসা উচিত, এবং সেইটাতে আসলে দিন শেষে শান্তি ফিরবে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে, এবং তাতে দিন শেষে আমাদেরই লাভ, কারণ বাংলাদেশটাই তো আমাদের। ধন্যবাদ মোহাম্মদ তাওকির ইসলাম, ধন্যবাদ অদিতি রায়, এবং ধন্যবাদ চিরঞ্জিত বিশ্বাস। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন, আমরা তো অবশ্যই কৃতজ্ঞ, এবং আপনাদের প্রতি অনেক শুভাশিস রইল। আপনাদের পরবর্তী কাজের জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন, নিশ্চয়ই দেখা হবে আবারও পরবর্তী কোনো একটা ভালো কাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। দর্শক, আপনারা দেখছিলেন আর ইউ ফেমাসের আয়োজন, এবং যুক্ত হওয়া মানুষগুলো কিন্তু একটি কথা বলছিলেন যে আমরা নানা ধরনের সংকট রয়েছে, সমস্যা রয়েছে, কিন্তু সেই সংকট সমস্যা উতরে আমাদের যে মূল কাজ, সেটি হচ্ছে সমাধানটা কিন্তু জরুরি। সেই সমাধানটা কিন্তু বাংলাদেশের সমীকরণে শান্তি এনে দেবে, এবং সেই শান্তির প্রয়াসে কিন্তু আপনিও থাকতে পারেন, আপনিও কিছু করতে পারেন বাংলাদেশের জন্য। শান্তির জন্য কাজ করুন, বাংলাদেশের জন্য কাজ করুন। দিন শেষে আমরা সবাই একসাথে ভালো থাকতে চাই। দেখা হবে পরবর্তী আয়োজনে। ভালো থাকবেন।